চিত্তচিরে চৈত্র মাস, পর্ব ৫। মরার মতো বাইচ্চা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ার সব আঘাতে ভরপুর। যে যার মতন আঘাত দিছে পারছে যতদূর। গিটারের শব্দটা থামলো। পরিবেশ তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শোঁ শোঁ করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটা আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনটাতে। রাত ৩টা বেজে ৭ মিনিট। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানছে, বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং উদ্ভটই লাগছে। বাহার মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে সে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুঁচকালো। দুপুরই তো সে সিগারেটটা শেষ হলো। তারপর এত অঘটনের কারণে আর কোনো কিছু কেনা হয়নি। ভাবতে একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পাঞ্চের রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলে বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটা অনেক অংশে ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে এলো। চিচ্চাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায়, কে কখন ছাদে আসে এতটা বুঝতে পারে না ঘরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাহিরে যাওয়ার জন্য বের হলো, তার মধ্যে চিচ্চার বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মা জানগোর কি খবর? আপনি তো দেখা আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারী কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তায় সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুভীরের ভিড় এখনো এড়ায়নি বাহার। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় ৭ হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোর এই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা যামু কও? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে ১ ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা আম্মারা ভালো আছে? বাহার মুখ ছোট করলো। বিরস মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নাই। তবে ওহির ক্ষতি ততটা হয় নাই। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবো। চেরি আর চিচ্চার অবস্থাই খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতো লাগলো। সে কেবল নির্বিশেষে তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কেন টান অনুভব না হলো কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলো। আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন। কান্না করে কি বা হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জল বিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এ বাড়ির মানুষগুলো বড্ড ভালো। ওহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে। ওর জন্য কারোর চিন্তা ছিল না, কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানি চুবানি খাওয়াইলেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনির তো তুমি দেখলাই, ওগো এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল বুঝলা, বাপ মায়ের পাপ সন্তানরে ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগলো, কিন্তু সে প্রকাশ করলো না, কারণ সে এইটুকু জানে আব্বু চাচা অনেক বিশ্বস্ত লোক।
সে বাড়ির নুন খায়, সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, নাই তো এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিচ্চিতের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হতিভম্বিতে। কোনো মতে সে এই সরকারি হাসপাতালে মেয়েদের রাখবে না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারির তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা পড়া নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটাই নিহত হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আদিক্ষেতা বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাত 11টার দিকে চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপু আর ফুপুর ছেলে অয়ন আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিচ্চার বড় চাচাও চলে এসেছে। চিচ্চার ছোট চাচাকেও জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিচ্চাদের এলাকায় এত রাত্রে অবশ্য কোনো দোকান খোলা নেই, বড় লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের নিঃশ্বাস ফেললো। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা, বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পার দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকই ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না, ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা ওড়ায়, সব রাতে করে, দিনে সব বড়লোকেরা এ সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া উঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরে যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যে হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানটাতে খোলা পেল বাহার। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে হলো তখনের অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না পেয়েছে মেয়েটা। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালি ভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলো বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার। অলস ধীর ক্লান্ত শরীর তাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে, হসপিটালের নিচের তলায় একটা বিরাট জায়গা আছে, যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিৎচার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠে ভেসে এলো, বাহার ভাই, আপনি যে। বাহারের ভড়কে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজা হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো, আর অতঃপর পুরুষলি গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের, তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়াও জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেললো। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেললো, বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করে মনে হলো এত রাত্রে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিতে চলে নিল, পেছন থেকে মুমূর্ষ ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারলো না। পিছে ঘুরে বিছানটায় লেপ্টে থাকা চিৎচার দিকে তাকালো। মেয়েটা এত রাত অব্দি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিৎচা, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা দিল না। সে ধীর গতিতে চিৎচার কেবিনে প্রবেশ করলো। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে এক্কেবারে চিৎচার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো।
পা হাতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভূত যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রে উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন এখনো? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ি মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যেমন এমন যন্ত্রণার মাঝে ঠাট্টা করছে তা বাহারের বেশ ভালো লাগলো। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো, আবেগ ছয় কম, অঘোষিত অপেক্ষার পরে মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটাই কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আটটু কাটার ঘাই হলো, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পুরায় বাহার? সিগারেটের মতো, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় জেতার বুদ্ধি খেলেছে হয়তো। বাহার চিত্রের অসুস্থতার জীর্ণশীর্ণ হয়ে যা মুখটার দিকে তাকালো, খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা, যদি জ্বলতে আসো তবে কিঞ্চিত না হয় কম পোড়াবো। চিত্রা ফিক ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আশাআশি আর হবে না, চোখে চোখ কথা হবে, ঠোঁটে ঠোঁট নাড়া হবে, ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আপন মনে প্রশ্ন তুলল, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না কোনো প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো, ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরো একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রার তেমন হুঁশ নেই। গতকাল মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশ ভালো নেই। সারাদিনটা সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সেই আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি, আসেনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিন ভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরো একটা চাঞ্চল্যকর খবর, মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজ নেয় বা তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের ভকাটে ছেলে এবং মহিন। ভকাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিসগুলো যেন হুট করে এলোমেলো হয়ে গেল। ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশি উত্তপ্ত থাকে। বাহিরে প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যে তাদের কুটুমবাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক ও স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়ে দেয়ালের সাথে লাগানো চারপায়ের উপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে মনে হচ্ছে যে রহস্যের গর্ত সে খুঁড়ছে তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটলো। আফজাল সওদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটু বাড়িতেও যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা, কি যে করব বুঝে উঠতে পারছি না। ভাইজান, মহিনের লাশ পোস্টমর্টম করাইতে নেওয়া হয়েছে, খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে, তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতে কয়েক মাথা নাড়ল আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেন। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি কি দেখেছিলে বা কি হয়েছে? হ্যাঁ,
আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মোহিনীরই ছিল। আর যেহেতু চিচার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ওই ছেলেটাকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে, আসল দোষী সে। কিন্তু তা নাও হতে পারে, কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করলেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশারা ছুড়লাম মহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলছে। মহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা কতক্ষণ হইচই করছে, পরে নিজেই মহিনের রুম দেখিয়ে দিয়ে বলছে মহিন নাকি উঠেনি, এখনো ঘুমে। আমরা কয়েকবার মহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মহিনের মা সাথে সাথেই জ্ঞান হারায়। আমরাও ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর হলো কি। চেচাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলো। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনে সবাই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি মুখে পরিবেশটা যেমন হুট করে দুর্যোগ নেমে এলো। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার অবসান ঘটিয়ে তার মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলো হৃদয়ের মাঝে লুকায়িত ভীতি যেন আরো বাড়ল। তাদের অস্বাভাবিক ভাবে দৌড়তে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতো 2 হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো, ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জোড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ভরিয়ে দিল। এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হলো। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়লো। সত্যি তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সওদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কারো করে বলল, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সে চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয় শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন। সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে, সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে এসিডের পর সেই স্থানে পানি ঢালার কারণে, না হয় বাচ্চাটার শ্বাসনালীও একেবারে পড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি। এসিডের তত উন্নত চিকিৎসা এখনো বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে সে বলল, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়াও দেখা পায়নি কেউ। সে ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে। অথচ দিন যাচ্ছে চপে যায় বাহারকে তার পছন্দ হয় না। মেয়ে জাত সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার পরও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে, নিজেদের প্রমাণ করতে গিয়ে আরো জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়, তার উপর আবার টিনেজার। বয়সন্ধির অনুভূতি একটু বেশি হয়, আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয়, যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষই বাসায় চলে গিয়েছে। কেবল ওহি থেকে গিয়েছে চেরির সাথে, আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছে। চিত্রার চোখে ঘুম নেই। সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ হয়ে আসছে। ওহি আপা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
আর চিত্রার মাও তো দুদিন যাবৎ এই হসপিটালে পড়ে আছেন, তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সব চোখ বন্ধ করে রুমে বিচরণ অনুভব করলো, বন্ধ করে রাখা চোখের পাতা নিমিষে খুলে ফেললো সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে কিঞ্চিত ভরকে গেল। চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকালো বাহার, বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাওনি? আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি? বাহার হাসলো। পরনের টি শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ঠাট্টার স্বরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে? চিত্রার ঠোঁট ফুলানো গাঢ় অভিমান বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গা ছাড়া ভাবে বলল, নিজ ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আমি নিব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আবার যেন বাহারে বুঝতে বাকি রইল না, তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি, আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এই প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা, আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও একটা পাপ। বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলো চিত্রা, ঝাঁঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন? সেতে সেতে পাপ কামাতে আসছেন কেন? আমি সবসময় পাপী বান্দা, পাপ করা যায় নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল। বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উফ, এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল, অতঃপর সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল। বুক পকেট থেকে বিসলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়ে জাতির যেন স্বভাবই এটা, হেসে দিয়ে পাহাড়ও ভেঙে দেয়, অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যাল ফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাহিরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হাঁ করে। লোকটা কি যেন বলে, তা অর্ধেকই চিত্রা মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল, আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটাছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনের রাস্তায়। মহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা, তুহিন, বাহার সবাই এসেছে। মহিনের জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সওদাগর ততক্ষণে উপস্থিত হয়েছেন, হাতে তার পোস্টমর্টমের রিপোর্ট। রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ। চারিদিকে আসা সন্ধ্যার কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে বড় মূল্যবান উপহার। সেই জলজান্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোনো বাবা মাই তা মানতে পারে না, সেই বিদায়ের প্রতিধ্বনি। তেমনই মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়, তাও তিনি দেখতে পারেনি দু চোখ মেলে। বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারোর সাথে কথা বলেনি, চিৎকার চেঁচামেচি করেনি, একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতো দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহাতাবও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টমের রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকে প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মহিনের লাশটা কবর দিয়ে আফজাল সওদাগর নিজের মেয়ে সহ মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয়। শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বের আবদ্ধ হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা, বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম, যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি।
আজ সে বাড়ি শোকের নিকষ কালো আধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টান টান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতিস্তূপ, চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরেছে, কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খল ভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পেও হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরতো বাবার কোলে ঘুমানোর, কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুঝ বায়নার অতিষ্ঠায়। মাঝে মাঝে দুয়েক ঘা বসিয়ে দিতেন মেয়ের পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বড়ই চুপচাপ স্বভাবে, নিজের মন মতন চলে, কিন্তু ছোট্টটা যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতে লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল এবং ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকে পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা। সাত করে তাই বড় ছেলের বিয়ে দিয়েছিলেন এই কয়দিন আগেই, বছর 1 হলো। কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাকে নিশ্চুপ করে দিল আদরের ছোট ছেলেটাও বিদায় নিয়ে। সন্তানের শোক বোধহয় এত সহজে ভোলা যায় না, তাই হয়তো এই বিধ্বস্ততা মহিলার। চিচ্চার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুতে পারলো, তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এই জন্যই বোধহয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সওদাগরের স্ত্রী রেজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিরও তো এই শরীরে কম ধকল গেল না। মেয়েটার তো কারোর সাথ প্রয়োজন। চিচ্চার ফুপি আমেনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি নারী, স্বামীর ঘর থেকে 1 বছরের সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে এসেছিল। অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছে সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষ জাতি এমন, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই। হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়। সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতো শোকে ডুবে আছে। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে নেয়, দুঃখ চাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলে কোঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটাও বোধহয় এমন কত শত ঘটনায় আছে যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো। অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন। আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের সারির সবচেয়ে প্রথম বইটা হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়ে চেড়ে দেখলেন, কিন্তু পড়তে সে মন বসাতে পারল না। ডান হাতের কনুইয়ের দিকে কেটে যাওয়া জায়গাটা যেন হুট করে জ্বালা বাড়ালো, সাথে জ্বালা বাড়লো বুকের পাঁজরে। হাতের বইটা বেশ শব্দ করে ঘুণে ধরা টেবিলটার উপর রাখলো। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরা কিঞ্চিত মন খারাপ করা ঘোষণা দিল তার হৃদ মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই, কংক্রিটের হৃদয় কিনা। বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করলো, মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইলো তাচ্ছিলের কষাঘাতে। কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতন সে কাজটা করতে। নিজের প্রতি নিজেই বিরক্ত হলো। কাঠের চেয়ারটায় পিছে ঠেলে উঠে দাঁড়ালো। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো। ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করলো সে। কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে। ঘরের স্বল্প দামে হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয়। বাহার ভাই কি কাঁদছে তবে? বাহার ভাইরা তো কাঁদতে জানে না। নূপুর দুটো নেড়ে চেড়ে দেখে বাহার, বুকের মাঝে জাপটে ধরে বিড়বিড় করে বলে। বেকারত্বের নৃশংসতায় বাহারদের নূপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বর ভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর।
অনুভূতির দাবানলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস। নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে। দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়, সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে। পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এ খবর কেউ কি জানে? তন্মধ্যে বাহারের ঘরের দরজায় ঠকঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুর জোড়া আবার সস্থানে রেখে দেয়। নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খুলে। দরজা খুলতে দেখে ওহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখে ওহির মুখে ক্ষীণ হাসি বিস্তৃত লাভ করলো। বাঁকা বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কাঁদছিলেন বাহার ভাই? প্রশ্ন সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন। বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই? অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তার নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভরকে দিতে চেয়ে ভরকে গেল ওহি নিজেই। আকস্মিক এই প্রশ্নটা যেন সে আশা করেনি, তার মুখের ভাবের স্পষ্টই হলো। বাহার ওহির ভরকে যাওয়া মুখমণ্ডলকে দৃষ্টি দিল। ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ে মারল, তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ওহির হাতে খাবারের প্লেট নড়ে উঠল। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমিষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে বলল, কেন বাহার ভাই? আমার প্রশ্নের উত্তর কি এটা হলো? বাহারের জবাবে থ মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্ট। ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। দ্য ব্রেন ফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক অফ পাওয়ার এ সেলফ ইমেজ, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না। নাকি নতুন করে যুক্ত হয়েছে? ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়টা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছেকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলছে তাও বুঝতে বাকি রইল না ওহির। কথা ঘুরানো আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী। কিভাবে কি বললে বাহারের ভাইয়ের মস্তিষ্কের তুখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হলো ওহি। এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসা উচিত হয়নি তার। বাহারও ওহিকে সময় দিল। তার বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতো ঘামগুলো মুছে ফেলল। ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, আসলে বাহার ভাই, এগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে। তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে, ব্যাপারটা কেমন যেন না? শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না, আমার অভিভাবকের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠে দিল ওহি। অতঃপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করে বের হতে নিলেই পিছু ডাকলো বাহার। বেশ খোঁচা মেরেই বলল, সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরাটাই নকল মানুষ? আমি পুরোটা নকল মানুষ হলে তুমিও পুরোটাই ভ্রম ওহি, তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে। বিবশ হয়ে আচমকায় বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গেলে ইতিহাস রটলে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজনও বোধ করলো না যেন। হেলতে তুলতে সে নিজের টেবিলের উপর বসলো। ভাতের তালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে নিল। ওই কেবল তাকিয়ে রইল এক ধ্যানে। বাহার ভাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাঠ এবং শক্ত। সারাদিন কেস নিয়ে ছুটোছুটি করে এই মাত্র হসপিটালে এসেছে সে। চিচ্চা তখন আধো ঘুমে আধো জাগরণে। বাবাকে কেবিনের দরজায় দেখতে আধো ঘুম কেটে গেল তার।
মুন্নিয়া বেগম নিজের স্বামীকে দেখতেই ততটাও অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেন, এখানে যে? এটা তো চেরির রুম না, এটা চিচ্চার রুম। খোঁচা মারার জন্য এই যে কথাটা বলা, সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের। কিন্তু সে স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিচ্চার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মুহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা।